নমস্কার, পড়ছি লেখক নারায়ণ সান্যালের লেখা উপন্যাস রূপমঞ্জরি। রূপমঞ্জরির এখন চলছে দ্বিতীয় খণ্ড এবং রূপমঞ্জরি এই অডিও সিরিজ অনুসারে আজ শুরু হতে চলেছে এর 34তম পর্ব। রূপমঞ্জরি অডিও বুক 34th পার্ট শুরু করলাম। রূপেন্দ্র বললেন, মহারাজের কথা বরং থাক রানীমা, আপনি আমাকে নিজের কথা বলুন। আপনি কি অন্তর থেকে এইসব লোকাচারকে সমর্থন করেন? কোন সব লোকাচার? ধরুন সতীদাহ। সতীদাহ লোকাচার হতে যাবে কেন? এ তো হিন্দু ধর্মের একটা অঙ্গ। আদৌ নয়, কোনো প্রামাণিক ধর্মগ্রন্থের সমর্থন নেই। অথবা ধরুন বন্ধা নারী যে মানত করে থাকে সন্তানবতী হলে সে তার সন্তানকে গঙ্গায় বিসর্জন দেবে, এই কুপ্রথা আপনি সমর্থন করেন? মুসলমানেরা 4টির অধিক বিবাহ করতে পারে না, আর কুলীন ব্রাহ্মণেরা 50, 60, 100টি মেয়েকে বিবাহ করছে। এগুলো কুপ্রথা নয়? মহারাজ কৃষ্ণচন্দ্র ব্রাহ্মণ, তিনি সমাজের মধ্যমণি। তার পক্ষে এইসব কুপ্রথা রোধ করার চেষ্টা করা উচিত বলে মনে করেন না আপনি? রানীমা বললেন, আমার মনে করায় না করায় কিছুই আসে যায় না পণ্ডিত মশাই। আমি বরং অন্য একটি প্রসঙ্গ আপনার সঙ্গে আলোচনা করতে চাই। বলুন। চিন্তা করে দেখুন, আপনার কন্যা রূপমঞ্জরির বয়স মাত্র 2-2.5 বৎসর। পাঠাভ্যাসের বয়স তার হয়নি। মায়ের অভাব সে অনুভব করে না। পিতার অভাব সম্বন্ধে এখনো সে অনবহিত। আপনার বিশ্বাসের রাজবাড়িতে সে সুখে স্বচ্ছন্দে তার শৈশব কাটাচ্ছে। অপরপক্ষে আপনি নিজেই জানেন না সময় গায়ে আপনার ভিটের কি অবস্থা। আপনার পিসিমা স্বর্গে গেছেন, জনমানব সেখানে বাস করে না। বাস্তু ভিটাখানি খাড়া আছে কিনা তাও আপনি জানেন না। এক্ষেত্রে দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ না করে আপনি কোন বিচারে মেয়েটিকে সময় নিয়ে যেতে চাইছেন? রূপেন্দ্রনাথ এই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারলেন না। ঠিকই বলেছিলেন রানীমা। রূপেন্দ্রনাথ যে নারী মুক্তি, নারী জাগরণ এবং সমাজ সংস্কারের উদ্যোগ করতে চাইছেন, তাতে কোনো ক্রমে নদিয়া রাজ কৃষ্ণচন্দ্রকে পৃষ্ঠপোষক হিসেবে পাওয়ার আশা নেই। কৃষ্ণচন্দ্র গুণগ্রাহী ছিলেন। ভারতচন্দ্র, রামপ্রসাদ, শঙ্কর তর্কবাগীশ, গোপাল ন্যায়ালঙ্কার, রাধামোহন, বিদ্যা বাচস্পতি গোস্বামী, শিবরাম বাচস্পতি, বিশ্বনাথ ন্যায়ালঙ্কার, হরদেব তর্কসিদ্ধান্ত ইত্যাদি প্রভৃতি অসংখ্য ব্রাহ্মণ পণ্ডিতের পৃষ্ঠপোষকতা করেছিলেন। সকলকে নিষ্কর ভূখণ্ড দান করেছিলেন, চতুষ্পাঠী স্থাপনে অর্থ সাহায্য করেছিলেন। সেকালে নদিয়াতে একটি প্রবচনে প্রসিদ্ধি লাভ করে। মহারাজ কৃষ্ণচন্দ্রের দান গ্রহণ যিনি করেননি, তাঁর ব্রাহ্মণত্বে সন্দেহ জাগে। বলা বাহুল্য একমাত্র ব্যতিক্রম রামনাথ তর্ক সিদ্ধান্ত বা বুনো রামনাথ। সেকালে 5 বছর বয়সে বালকদের চূড়াকরণ ও বিদ্যাকরণ শুরু হতো, ইদানিং যাকে আমরা হাতে খড়ি বলি। প্রথমে তারা অ আ ক খ শুভঙ্করী আর নামটা মুখস্থ করত। তারপর ক্রমে ক্রমে ছাত্রকে শেখানো হতো ব্যাকরণ, কাব্য, অলঙ্কার, ন্যায়, স্মৃতি, জ্যোতিষ, স্বরদর্শন এবং বৈদিক ছন্দ তথা বৈদিক ব্যাকরণ। সারা বাংলাতেই গ্রামে ও নগরে ছিল চতুষ্পাঠী। বঙ্গদেশের এইসব চতুষ্পাঠীতে অষ্টাদশ শতাব্দীতে গৌড় দেশের বাহির থেকেও যথেষ্ট ছাত্র আসত। এতই খ্যাতি ছিল নবদ্বীপ, শান্তিপুর, ত্রিবেণীর সপ্তগ্রামের চতুষ্পাঠীর টোলের। কবি রামপ্রসাদ বর্ধমানের একটি চতুষ্পাঠীর বর্ণনায় লিখেছেন, চৌদিকে চৌপাড়িময় পাঠ যায় পড়ুয়া চয়, দ্রাবিড় উৎকল কাশীবাসী, কারো বা ত্রিহুচ্ছ বাড়ি, বিদেশে স্বদেশ ছাড়ি, আগমন বিদ্যা অভিলাষী। সংস্কৃত শিক্ষার উচ্চতর প্রতিষ্ঠান ছিল টোল। চতুষ্পাঠীর পাঠ সমাপনান্তে উৎসাহী ছাত্ররা টোলে উচ্চতর জ্ঞানের জন্য উপস্থিত হতো। ডক্টর আলোক কুমার চক্রবর্তী লিখেছেন, তৎকালীন বাংলার 24 পরগনার ভাটপাড়া, গুপ্তিপাড়া, কৃষ্ণদহ, বর্ধমান, ত্রিবেণী, হাওড়ার বালি, ঢাকার রাজনগর ও বিষ্ণুপুর ইত্যাদি বহু স্থানে সংস্কৃত শিক্ষার টোল ছিল।
ন্যায়শাস্ত্র, ব্যাকরণ, স্মৃতি, কাব্য, দর্শন, জ্যোতিষ, বেদ, পুরাণ, অভিধান ইত্যাদি পড়ানো হতো। ছাত্ররা ন্যায়শাস্ত্র শিখবার জন্য নবদ্বীপ যেত। অনেকে আবার দর্শন ও স্মৃতিতে উচ্চ শিক্ষা লাভের জন্য মিথিলায় যেত। ব্যাকরণ, অলঙ্কার ও বেদ এ উচ্চতর জ্ঞানের জন্য ছাত্ররা কাশী যেত। শিক্ষান্তে সাধারণত তারা নিজ নিজ গ্রাম বা শহরে ফিরে চতুষ্পাঠী ও টোল খুলে ছাত্রদের শিক্ষা দিত। এডামের অনুমান তখন সারা বাংলায় 1800টি টোল ও 12,600 অধ্যাপক ছিলেন। কৃষ্ণচন্দ্রীয় যুগে মুসলিম শিক্ষা ব্যবস্থা মক্তব ও মাদ্রাসাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। ছাত্রদের মক্তবে আরবি, উর্দু, ফার্সি বর্ণমালা লেখা ও পড়া, প্রাথমিক অঙ্ক এবং ইসলামী ধর্মশাস্ত্র শেখানোর ব্যবস্থা ছিল। মাদ্রাসাগুলি বেশিরভাগ মসজিদ বা ইমাম বাড়ার সঙ্গে যুক্ত ছিল। মাদ্রাসাগুলিতে ছাত্রদের কোরআন, হাদিস, শারাহ, আরবি, ফার্সি সাহিত্য, আরব দেশের বিজ্ঞান এবং চিকিৎসা শাস্ত্র শেখানো হতো। এগুলি নবাব, অভিজাত, আমির ও ধনী মুসলমানদের অর্থানুকূল্যে পড়ানো হতো। তুলনায় সে যুগে কি হিন্দু কি মুসলমান স্ত্রী জাতির শিক্ষার কোনো ব্যবস্থাই ছিল না। বর্ধমান রাজ, নদিয়া রাজ, নাটোর বা ঢাকার রাজবল্লভ তাদের এলাকায় স্ত্রী শিক্ষার বস্তুত কোনো ব্যবস্থাই করেননি। 8 বছর পর্যন্ত হিন্দু বালিকারা পিতা মাতা বা গুরুস্থানীয় কোনো পুরুষের কাছে পাঠগ্রহণ করত। সচরাচর সাংসারিক জীবনের প্রয়োজনে যতটুকু পড়াশোনা দরকার তার বেশি তাদের শেখানো হতো না। শুভঙ্করী অঙ্ক, নামতা, কিছু ছড়া, চিঠি লেখার কায়দা, ব্রাহ্মণ পরিবারের কন্যা হলে অশুদ্ধ উচ্চারণে কিছু স্তবস্তোত্র, গঙ্গার, শিবের, বছরাষ্টিক বয়সের আগেই গৌরীদান করে তাদের গোত্রান্তরের আয়োজন। তারপর তো ভিন্ন গোত্রের সদ্য পরিচিত একটি পুরুষের ভুক্ত বা চিষ্টং বৈধব দদাত, আহার আনতে যা খেতে পারলে না সেই ভুক্তা বশিষ্ঠ সমেত ইঁটো পাতাখানা ধর্মপত্নীকে ধরে দিও। আইনে জীবন ধারণের আয়োজন, যতদিনে না স্বামীর সোহাগিনী রূপে তার চিতায় ওঠার সৌভাগ্য হয়। হিন্দু বালিকাদের তুলনায় দরিদ্র শ্রেণীর মুসলমান মেয়েরা শিক্ষার সুযোগ পেত আরও অল্প। তাদের চিতায় উঠতে হতো না, তালাক যেতে হতো। অথচ আর্থিক দিক দিয়ে সচ্ছল ধনাঢ্য পরিবারে অবস্থাটা সবসময় এমন ছিল না। কি হিন্দু কি মুসলমান, স্ত্রী শিক্ষার বিষয়ে মুসলমানেরা হিন্দুদের চেয়ে অনেক বেশি রক্ষণশীল ছিল, এতে সন্দেহ নেই। কিন্তু ধনবানদের গৃহাভ্যন্তরে স্ত্রী শিক্ষার অভাব সব ক্ষেত্রেই ছিল না। সরফরাজ খান জননী জিন্নুতেন্নাসা এবং ভগ্নী জাফিসা বেগম বিদুষী ছিলেন। সুজাউদ্দিনের কন্যা দর্দানা বেগমও পড়াশোনায় তালিম নিয়েছিলেন। রিয়াজুস সালাতিন লেখক গোলাম হোসেন সলিম, ইংরেজি অনুবাদ আব্দুস সালাম, আলিবর্দীর প্রধানা বেগম সাহেবা সরফুন্নিসাকে বলেছেন সমকালীন বঙ্গদেশের সুপ্রিম পলিটিক্যাল অফিসার। ঐতিহাসিক নিখিলনাথ রায়ের মতে কর্মবীর আলিবর্দী খাঁর রাজনৈতিক জীবন তাঁর প্রিয়তমা মহিষীর সহায়তায় পূর্ণতা লাভ করিয়াছিল বলিয়া কথিত হইয়া থাকে। আলিবর্দীর উচ্ছৃঙ্খল সংসার যেমন এই মহিলার তর্জনী তারণের অধীন ছিল, সেইরূপ বিপ্লব সাগরে নিমগ্ন সমগ্র বঙ্গদেশের শাসনও তাহারই পরামর্শানুসারে চালিত হইত। জ্ঞান, ঔদার্য, পরহিতৈষিতা ও অন্যান্য সদ্গুণে তিনি রমণীগণের মধ্যে অতুলনীয় ছিলেন। রাজ্যের যাবতীয় হিতকর কার্য তাঁহারই পরামর্শের উপর নির্ভর করিত। মুসলিম শাসনের প্রথম পর্যায়ে পাঠান যুগে স্ত্রী শিক্ষার বিষয়ে বিশেষ কিছু জানা যায় না। অন্তত এই গ্রন্থের লেখক ইতিহাসকারদের গ্রন্থ ঘাঁটাঘাঁটি করে তেমন কোনো তথ্য সংগ্রহ করতে পারেননি। কিন্তু মুঘল জামানার আদি যুগ থেকেই প্রতিটি ক্ষেত্রে হারেমের ভিতর বিদুষীদের সন্ধান পাওয়া গেছে। অন্তত গ্র্যান্ড মুঘল জমানায় আওরঙ্গজেবের পরবর্তী যুগে মুঘল গরিমার সবকিছুর মতো এই স্ত্রী শিক্ষার গৌরবময় ঐতিহ্য পশ্চিমে ঢলে পড়ে। তুলনায়
বাবর থেকে আওরঙ্গজেবের প্রতিটি যুগে হারেম সারাহর অর্থাৎ বেগম মহলের সর্বময়িক কর্ত্রীর সকলেই আরবি ফার্সিতে আলিম। বাবর বাদশাহর আত্মজা গুলবদন বেগম দিয়ে তার সূচনা। তিনি আজীবন হুমায়ুনের সঙ্গেই বিচরণ করেছেন এবং হুমায়ুন নামা রচনা করেছেন। বস্তুত তাঁর ওই জীবনী গ্রন্থ থেকেই ইতিহাস বাবুর তনয় সম্বন্ধে তথ্য সংগ্রহ করতে পেরেছে। যেহেতু হুমায়ুনের ভাগিনী সালিমা সুলতানাও ফার্সিতে আলিম ছিলেন, জাহাঙ্গীর পত্নী নূরজাহাঁ, মমতাজ মহল, জাহানারা এবং জেবুন্নিসা প্রত্যেকেই আরবি ও ফার্সি দুটি ভাষাতেই মৌলিক গ্রন্থ রচনা করেছেন। কেউ জীবনীধর্মী গ্রন্থ, কেউ শয়ের, কেউ বা কাব্যগ্রন্থ। আলিমগীরের কন্যা জেবুন্নিসা বেগমের ব্যক্তিগত গ্রন্থাগারের সঞ্চয় নাকি বিস্ময় উদ্রেক করত। জাহানারার একটি শয়ের এত উচ্চমানের হয়েছিল যে স্বয়ং সত্যেন দত্ত মুগ্ধ হয়ে তার বঙ্গানুবাদ করে যান। অপ্রাসঙ্গিক হলেও সেটি উদ্ধৃত না করে থামতে পারছি না। হতভাগিনী জাহানারা তাঁর সমাধিমূলে উৎকীর্ণ করার জন্য যে ফার্সি শয়েরটি রচনা করেছিলেন, সত্যেন্দ্রনাথ কৃত তার অনুবাদ গরিব গোরে দ্বীপ চেল না, দিও না কেউ ফুল ফুলে, প্রজাপতির না পড়ে পাক, দাগা না পায় বুলবুলে। আরও বলি, এই মুঘল যুগেই আকবরের হিন্দু পত্নী অম্বর মহিষীর প্রেরণায় শাহিন শাহ আকবর চেষ্টা করেছিলেন হিন্দুদের ভিতর প্রচলিত নিষ্ঠুর সতীদাহ প্রথা রদ করতে। সে হিসেবে আকবর বাদশাহ রাজা রামমোহনের পূর্বসূরি। হিন্দু সমাজের উচ্চকোটি মহলেও চিত্রটি একই রকম। মহারাজা কৃষ্ণচন্দ্রের দুই রানী বিদুষী ছিলেন। নাটোরের রানী ভবানী অসাধারণ বিদুষী ছিলেন। সংস্কৃত কাব্য ও ধর্মগ্রন্থ পাঠ করতেন। রাজবল্লভের আত্মীয়া কবি ও পণ্ডিতা আনন্দময়ী সম্বন্ধে একটি তথ্য পাওয়া যায়। রাজা রাজবল্লভ বৈদ্যদের যজ্ঞোপবীত ধারণ উপলক্ষে একটি যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন, কিন্তু যজ্ঞবিধির মাপ কি হবে তা নির্ণয়ের সময় মতানৈক্য দেখা দেয়। বিদুষী আনন্দময়ী অথর্ববেদ ঘেঁটে প্রামাণ্য মন্ত্রটি উদ্ধার ও ব্যাখ্যা করে এই প্রতর্কের মীমাংসা করেন। সে কথা শুনে মনে পড়ে যায় পৌরাণিক কালে রাজা জনকের সভায় মহর্ষি যাজ্ঞবল্ক্য শ্রেষ্ঠ ব্রহ্মর্ষি কি না তাই বিচার করতে সমবেত পণ্ডিতবর্গকে সরিয়ে এগিয়ে এসেছিলেন মহাপণ্ডিতা গার্গী। এ কিন্তু ব্যতিক্রমের চিত্র। সমগ্র বঙ্গভূমির এ প্রান্ত থেকে ও প্রান্তে স্ত্রীলোকেরা অক্ষর পরিচয়হীনা। হিন্দু ঘরের মেয়েরা বালিকা বয়সে পুণ্যপুকুর করে, সুবর্চনের পুজো করে, ইতু করে, ভাদু পুজো করে। বামন বাড়ির মেয়ে হলে বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করে, পাঁচালি পড়ে অথবা মুখস্থ বলে। বড় জোর পুকুরে স্নানান্তে গামছায় ভিজে চুল ঝাড়তে ঝাড়তে তোতা পাখির মতো আওড়ায় দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে। মুসলমান মেয়েদের অবস্থা আরও করুণ। তারা শাদীর দলিলে মৌলভীর নির্দেশে নির্দিষ্ট স্থানে কালো কালির টিপ ছাপ দেয়। প্রাক পলাশী যুদ্ধের আমলে বঙ্গদেশে মেয়েদের জন্য কোনো পৃথক বিদ্যালয়ের উল্লেখ কোথাও পায়নি। কোম্পানির আলো আমলে বোধ করি প্রথম স্কুলটি খোলেন কলকাতায় মিসেস হজেস 1760 খ্রিস্টাব্দে। তাতে বাঙালি মেয়ে কি হিন্দু কি মুসলমান আদৌ পড়তে যেত বলে মনে হয় না। সম্ভবত সেটি ছিল কোম্পানির ইংরেজ অথবা অ্যাংলো ইন্ডিয়ান কর্মচারীদের কন্যাদের শিক্ষার আয়োজনে। আলোক কুমার চক্রবর্তীর মতে মহারাজা কৃষ্ণচন্দ্র ও তৎকালীন বঙ্গ সমাজ থেকে নেওয়া এই যুগের অর্থাৎ প্রাক পলাশী যুদ্ধের বিদ্যার অন্যতম পৃষ্ঠপোষক হলেন মুর্শিদকুলি, সুজাউদ্দিন, আলীবর্দী, বর্ধমানের রাজা কীর্তিচাঁদ ও তিলক চাঁদ, বীরভূমের আসাদুল্লাহ ও বদুজ্জামান খানের পরিবার, নাটোরের রামকান্ত ও তাঁর স্ত্রী রানী ভবানী, বিষ্ণুপুরের মল্ল রাজা গোপাল সিংহ ও চৈতন্য সিংহ, ঢাকার রাজবল্লভ সেন এবং নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র রায় প্রমুখ। এদের মধ্যে শিক্ষার পৃষ্ঠপোষক রূপে কৃষ্ণচন্দ্রের নাম সর্বাগ্রে উল্লেখ্য।
এমন পৃষ্ঠপোষকতা বাংলার আর কোনো ব্যক্তি করেছেন বলে জানা নেই। এই এতগুলি ধনকুবরের মধ্যে কেউ কোথাও ব্যতিক্রম হিসেবেও বালিকা দিকের জন্য একটিমাত্র বিদ্যায়তনের ব্যবস্থা করেছেন বলে জানা যায় না। কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস ঐতিহাসিক পণ্ডিতের দৃষ্টির আড়ালে ব্যক্তিগত বা পরিবারগত বাতাবরণে কোনো কোনো দূরদর্শী পণ্ডিত নিশ্চয়ই তা করেছিলেন। ক্ষুদ্র পরিসরে হয়তো নিজের ভদ্রাসনে 2-5-10টি বালিকা বা রমণীকে নিয়ে তারা বসেছেন, বিদ্যাদানের ব্যবস্থা করেছেন। আমার এই প্রতীতি অনেকটা প্লুটো গ্রহকে দূরবীনে দেখতে পাওয়ার আগেই নেপচুন গ্রহের গতির ছন্দে হেরফের লক্ষ্য করে প্লুটোর অস্তিত্বকে মেনে নেওয়ার মতো, অথবা প্লুটোর চেয়েও দূরবস্থিত এক্স গ্রহকে স্বীকার করে নেওয়া। সে অজানা অনামা মুষ্টিমেয় পণ্ডিতদের অস্তিত্ব স্বীকার করতে হচ্ছে বাস্তব কিছু সমকালীন পণ্ডিতাদের উপস্থিতিতে। না হলে কেমন করে 16 শতাব্দীর পাটবাড়ি ময়মনসিংহের কবি চন্দ্রাবতী রচনা করেন ময়মনসিংহ গীতিকা? কেমন করে হটি বিদ্যালঙ্কার কাশীর পুরুষ পণ্ডিতদের পরাজিত করেন? কেমন করে হটু বিদ্যালঙ্কার স্বগ্রামে নর নারী নির্বিশেষে আর্ত রোগীর চিকিৎসার দায়িত্ব নিতে সক্ষম হন? এরা কেউ তো কৃষ্ণচন্দ্র বর্ধমান রাজ রানী ভবানীর দানধন্য নন। সুতরাং রূপমঞ্জরির পিতার রূপেন্দ্রনাথের এই প্রচেষ্টা অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি শুধুমাত্র মহিলাদের জন্য একটি বিদ্যালয় প্রতিষ্ঠার প্রচেষ্টা অবাস্তব লেখক কল্পনা নয়, যদিও স্বীকার্য আমরা তার প্রামাণ্য দখিল প্রমাণ দাখিল করতে অক্ষম। কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী 16 শতাব্দীতে লিখেছিলেন, বাম দিকে হালিশহর, দক্ষিণে ত্রিবেণী, যাত্রীদের কোলাহলে কিছুই না শুনি। গঙ্গা তীরে সেই ত্রিবেণীতেই আমাদের কাহিনীর কালে বাস করতেন রূপেন্দ্রনাথের শিক্ষাগুরু ভারত বিখ্যাত মহাপণ্ডিত জগন্নাথ তর্ক পঞ্চানন, যাঁর পাণ্ডিত্য মূল্যায়নে রামমোহন লিখেছেন, Jagannath was universally acknowledged to be the first literary of his day, and his authority has as much weight as that of Raghunandana. জগন্নাথ তর্ক পঞ্চাননের বিদ্যা, বুদ্ধি, মেধা এবং শ্রুতিধর প্রতিম স্মৃতির শক্তির বিষয় নানান কাহিনী আজও প্রচলিত আছে। সংসদ বাঙালি চরিতাভিধানে তার প্রসঙ্গে বলা হয়েছে, দীর্ঘজীবী এই পণ্ডিত একক প্রচেষ্টায় সংস্কৃত চর্চায় নবদ্বীপের খ্যাতি প্রায় নিষ্প্রভ করে তোলেন। দীর্ঘজীবী সন্দেহ নাই। 113 বছর শতাধিক বর্ষ বয়সের পণ্ডিত তবু 2-1টি দেখেছে, কিন্তু চেম্বার্স বায়োগ্রাফিক্যাল ডিকশনারি ঘেঁটে আমি তো জগন্নাথ ব্যতিরেকে দ্বিতীয় কোনো প্রতিভার সন্ধান সারা মানব সভ্যতার ইতিহাসে পাইনি, যার পদপ্রান্তে একটা গোটা শতাব্দী বুড়িয়ে বুড়িয়ে ফুরিয়ে গিয়ে শেষ প্রণাম জানিয়ে বাধ্য হয়ে বিদায় নিয়েছে। জগন্নাথ তর্ক পঞ্চাননের জন্ম 1694 খ্রিস্টাব্দে, সপ্তদশ শতাব্দীতে, প্রয়াণ 1807 খ্রিস্টাব্দে, ঊনবিংশ শতাব্দীতে। গোটা অষ্টাদশ শতাব্দী ইহলোকে তাঁর অনুজ, পরলোকে সেথা তুমি অগ্রজ আমার। এই পণ্ডিত প্রবর জগন্নাথ তর্ক পঞ্চাননের শিষ্য ছিলেন আমাদের কাহিনীর নায়ক রূপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগরে মহারানীর কাছে ব্যর্থ হয়ে রূপেন্দ্রনাথ এসে উপস্থিত হলেন ত্রিবেণীতে গুরুদেবের আশ্রমে। জগন্নাথ একই সঙ্গে সরস্বতী ও লক্ষ্মীর আশীর্বাদ পেয়েছেন। তাঁর পৈতৃক সম্পত্তি যা তিনি উত্তরাধিকারী সূত্রে লাভ করেছিলেন, সুবল মিত্র মহাশয়ের অভিযানের হিসেবে দেখছি তা একটি পিতলের গাড়ু, একটি অমৃতি জলপাত্র, অনাধিক 10 বিঘা নিষ্কর ভূমি এবং একটি একচালা পর্ণকুটির। নিজের মৃত্যুকালে তিনি রেখে যান অনূন্য 1 লক্ষ টাকা নগদ, বার্ষিক 4,000 টঙ্কা লাভের নিষ্কর ভূমি, 3 পুত্র, পৌত্র, প্রপৌত্র এবং দস্যপুত্রদের।
আমাদের কাহিনীর কালে যখন রূপেন্দ্রনাথ তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে এলেন, পলাশির যুদ্ধের 9 বৎসর পূর্বে, সেই 1748 খ্রিস্টাব্দে, তখন তর্ক পঞ্চাননের বয়স 54। তখনই তাঁর চতুষ্পাঠীতে ছাত্রের প্রচণ্ড ভিড়। জগন্নাথ তর্ক পঞ্চাননের চতুষ্পাঠীর টানা বারান্দায় কাব্য, ব্যাকরণ ইত্যাদি পঠন পাঠনের আয়োজন, গৃহাভ্যন্তরে ন্যায়, নবন্যায়, দর্শন, বিশেষ করে বেদান্ত অধ্যয়নের ব্যবস্থা। পণ্ডিত মশাই এসব শ্রেণীতে পড়ান না, তার একটি পৃথক গবেষণা গৃহ আছে। উন্নত শ্রেণীর ছাত্ররা পর্যায়ক্রমে সেখানে আসে। কোনো অনুপপত্তি থাকলে তার মীমাংসা জেনে যায়। সচরাচর টোল ও চতুষ্পাঠীর শিক্ষকেরা সেখানে পাঠ নিতে আসেন। অবসর সময়ে পণ্ডিত মশাই অধ্যয়ন করেন অথবা রচনায় ব্যাপৃত থাকেন। তাঁর অবিস্মরণীয় কীর্তি বিবাদ ভঙ্গার্ণব গ্রন্থ রচনা আরও 40 বছর পরের ঘটনা। বস্তুত ইংরেজ কোম্পানি বাংলার দেওয়ানি লাভ করার পর এ দেশীয় বিচার পদ্ধতি ও আইন প্রস্তুতির জন্য জগন্নাথ পণ্ডিতের দ্বারস্থ হয়। স্মৃতি সমুদ্র মন্থন করে তর্ক পঞ্চানন ওই গ্রন্থটি রচনা করেন 1788 থেকে 1792 খ্রিস্টাব্দের মধ্যে। এজন্য তিনি মাসিক 700 টঙ্কা বেতন পেতেন। রূপেন্দ্রনাথ সুযোগ মতন গুরুদেবকে তাঁর সমস্যার কথা জানালেন। রূপেন্দ্রনাথের স্ত্রী বিয়োগের সংবাদ তর্ক পঞ্চানন পেয়েছিলেন, কিন্তু সে যে একটি কন্যা সন্তান রেখে গেছে তা জানতেন না। সমস্ত বৃত্তান্ত শুনে বললেন, তা বাবা রূপেন্দ্রনাথ, ভবতারণ গঙ্গোপাধ্যায় তো অন্যায় কিছু বলছেন না। তুমি যদি দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ না করো, তাহলে তোমার কন্যাকে সময় নিয়ে যেতেই বা চাইছ কেন? এক হাতে কি করে শিশু পালন করবে? কৃষ্ণনগরের রানীমাকে যে যুক্তি দেখিয়ে শুনিয়েছিল, এখানেও সেই একই কথা অনর্গল বলে গেলেন। দুর্ভাগ্য রূপেন্দ্রনাথের। দেখা গেল পুরীর শঙ্করাচার্য, নদিয়ারাজ মহিষী এবং পণ্ডিত প্রবর জগন্নাথ তর্ক পঞ্চানন একই মতের পোষক। দেশে এখন মুসলমান শাসক সম্প্রদায়, কি হিন্দু, কি মুসলমান, কি অঙ্গে বঙ্গে অথবা কলিঙ্গে স্ত্রী শিক্ষা প্রবর্তনের বিরুদ্ধে। ইসলামের কি নির্দেশ জানা নেই, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ভদ্র ও সম্ভ্রান্ত ঘরানাঘরের মুসলমান মহিলা গৃহাবরোধের বাহিরে আসেন না। নিতান্ত বাধ্য হলে বোরখায় আপাদ মস্তক ঢেকে পথে নামেন। হিন্দুস্থানে প্রাক মুসলমান যুগে নারী সমাজের এতটা বাধ্যবাধকতা ছিল না। তারা অনায়াসে অনবগুণ্ঠিত অবস্থায় পথে ঘাটে যাতায়াত করত। অজন্তা গুহার কোনো প্রাচীর চিত্রে অবগুণ্ঠিতা নারী চিত্রায়িতা হয়নি। অজন্তা ষোড়শ গুহা বিহারে রাজপুত্র সিদ্ধার্থের পাঠশালায় এটি বালিকার চিত্র আজও দেখতে পাওয়া যায়। নারীর বিদ্যাভ্যাসে কোনো বাধা নিষেধ ছিল না। প্রাচীর চিত্রটি প্রাক মুসলমান যুগে 8ম শতাব্দীতে অঙ্কিত। কিন্তু ভারতের শাসনভার যখন ক্রমে ক্রমে বহিরাগত মুসলমান আগন্তুকদের কবজায় চলে গেল, তখন হিন্দু নারীরা হারালো তাদের ব্যক্তি স্বাধীনতা। পথে ঘাটে অনবগুণ্ঠিত পরিভ্রমণ হয়ে উঠল অত্যন্ত বিপজ্জনক। আরব পারস্য থেকে পুরুষ মুসলমানেরাই এসেছে দলে দলে, নারীরা নয়। ফলে হিন্দু নারী অপহরণের মাত্রা অত্যন্ত দ্রুত হারে বৃদ্ধি পেতে থাকে। বাধ্য হয়ে হিন্দু নারীদেরও গৃহাবরোধের নিরাপদ আশ্রয় রাখার আয়োজন হলো। অনবগুণ্ঠ নিরঙ্কুশ মুক্তি এবং বোরখায় সর্বায়বের বন্ধন দশার মাঝামাঝি ব্যবস্থা হলো অবগুণ্ঠন। মা পিতা ছোট বড় করা যায় প্রয়োজন অনুসারে, যেমন বয়কনিষ্ঠ ঠাকুরপুর সম্মুখে যা আধো ঘোমটা, ঠাকুর বা ভাসুরের সামনে তাই আবক্ষ। মৈত্রী, গার্গী, বিশ্ববারা, মদালসার উত্তরসূরিরা সামাজিক বিবর্তনে ডাইনোসর ডোডোদের সমগোত্রীয় হয়ে উঠলেন। মনুসংহিতায় প্রক্ষিপ্ত হল কালোপযোগী নববিধান। 8ম বর্ষে ভবেত গৌরী বা পথি নারী বিবর্জিতা
এবং পিতা রক্ষতি কৌমারে ভর্তা রক্ষতি যৌবনে রক্ষন্তি স্থবিরে পুত্রা ন শ্রী স্বাতন্ত্র মহর্তি। এই যুক্তিগুলি শুনিয়ে গেলেন তর্ক পঞ্চানন তাঁর প্রিয় শিষ্যকে। রূপেন্দ্রনাথ প্রতিবাদ করলেন না, তর্ক করলেন না, নীরবে নতমস্তকে শুধু শুনে গেলেন। সেটাই ছিল সেকালের শিষ্টাচার। অগাধ বিদ্য হওয়া সত্ত্বেও, অসীম প্রতিভাধর হওয়া সত্ত্বেও তাঁর গুরু জগন্নাথ তর্ক পঞ্চানন সেই অনবদ্য বিনাশুত এই গাঁথা ভারত সংস্কৃতি মালার একটি রত্নখণ্ড হতে পারবেন না কোনো দিন। রবীন্দ্রনাথের যে মালিকায় গাঁথা আছেন বাল্মীকি, বশিষ্ঠ, বেদব্যাস, যাজ্ঞবল্ক্য, ঋষি গৌতম, বুদ্ধ গৌতম, অশোক, শঙ্করাচার্য, নানক, শ্রী চৈতন্য। গুরুদেব প্রশ্ন করলেন, কি করবে অতঃপর, কি মনস্থ করেছ? এখনই তা স্থির করে উঠতে পারছি না। আমার কথা শোনো, পুনরায় দ্বার পরিগ্রহ করো। ভবতারণের কন্যাটিকে যদি তোমার পছন্দ না হয় তাহলে আমাকে বলো, আমি তোমার মনোমতো একটি সৎ বংশের সর্বাঙ্গ সুন্দরী কুলীন কন্যার ব্যবস্থা করে দিই। রূপেন্দ্র যুক্ত করে বলেন, এমন আদেশ করবেন না গুরুদেব। না না, আদেশ নয়, পরামর্শ। গুরুদেবের পরামর্শ মানেই আদেশ। আমি পুনরায় বিবাহ করব না, এ বিষয়ে স্থির সিদ্ধান্ত নিয়েছি। তাহলে এক কাজ করো, আমার বিদ্যানিকেতনে নিজেকে যুক্ত করে দাও। ত্রিবেণীতে নয়, উখুড়া পরগনায়। সেখানে নদিয়ারাজ আমাকে 700 বিঘা আউশ ধানের জমি দান করেছেন। তার ভিতর কিছু বন্ধা ঊষর ডাঙা জমি আছে। তুমি সেখানে একটি গৃহ নির্মাণ করো। সেখানে আয়ুর্বেদ শাস্ত্রের অধ্যাপনের আয়োজন করো। চতুর্বেদের আলোচনা ত্রিবেণীতেই আমি করছি। তুমি পঞ্চম বেদ অর্থাৎ আয়ুর্বেদ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ পদ গ্রহণ করো। যাবতীয় ব্যয়ভার আমার। তোমাকে উপযুক্ত সম্মান দক্ষিণা প্রদানের ব্যবস্থাও থাকবে। এবারেও অস্বীকৃত হলেন রূপেন্দ্রনাথ। বললেন, বাবা মশাই আমাকে চিকিৎসাবিদ্যা শিক্ষা করতে যখন পাঠিয়েছিলেন তখনই বলেছিলেন, সোয়াই গ্রামে ত্রিসীমানায় কোনো কবিরাজ নেই। তুমি স্বগ্রামে আরতির সেবা করবে। এই জন্য নদিয়া রাজের প্রস্তাব পর্যন্ত আমি প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছি। দ্বিতীয় কথা, আমি যেখানেই বসবাস করি না কেন সেখানে একটি পাঠশালা খুলব, ক্রমে চতুষ্পাঠী। তাতে শুধু বালিকা এবং কিশোরীরাই সারস্বত সাধনায় ব্রতী হবে। সে কাজ উখুড়ায় হবে না। নদিয়ারাজ স্ত্রী শিক্ষা বিস্তারের বিরুদ্ধে। আপনিও তো দেখছি তাই। জগন্নাথ বাধ্য হয়ে রবীন্দ্রকে বিদায় জানাতে স্বীকৃত হলেন। ভালো একটি অধ্যাপক হাতছাড়া হয়ে গেল। উপায় কি? লোকটা পণ্ডিত, কিন্তু ওই যে এক বজ্ঞা। বললেন, ঠিক আছে রূপেন্দ্রনাথ, তুমি যদি নিতান্তই সময় গ্রামে ফিরে যেতে চাও আমি বাধা দেব না। তবে যাবার আগে আমার একটি আত্মীয়কে একবার দেখে যাও। তার চিকিৎসার ব্যবস্থা তো দূরের কথা, রোগটা কি তাও নির্ণীত হয়নি। বড়ই দুর্ভাগা সে। রোগীটিকে আর রোগীর উপসর্গটা কি? রোগী আমার ভাগিনেও, আর রোগ আমরা এ পর্যন্ত যা অনুমান করেছি তা বিচিত্র। সে বদ্ধ উন্মাদ হয়ে থাকে 2-3 মাস অথবা বছরের পর বছর। তারপর হঠাৎ তার জ্ঞান ফিরে আসে 5-7 দিনের জন্য। তখন সে সম্পূর্ণ সুস্থ। কেন যে উন্মাদ হয়ে যায়, আবার কেনই বা তার জ্ঞান ফিরে আসে, আমরা কিছুই বুঝতে পারি না। তার বয়স কতদিন ধরে এই রোগের লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে, তার সম্বন্ধে আর কি কি তথ্য জানতে পারেন? বলছি বাবা, শোনো বিস্তারিত। রোগীর নাম ঘনশ্যাম সার্বভৌম। আমাদের কাহিনীর কালে তার বয়স প্রায় 40। ঘনশ্যাম ছিলেন অলোক সামান্য ঘনজন্ম এক মহাপণ্ডিত। বিশ্বাস করা কঠিন যে তিনি সেকালীন গৌড় মণ্ডলের সর্ববিখ্যাত মহাপণ্ডিত জগন্নাথ তর্ক পঞ্চাননকে প্রতিটি বিষয়ে অতিক্রম করে গিয়েছিলেন। বিদ্যা, বুদ্ধি, মেধা, প্রতিভা এবং স্মরণ শক্তিতেও।
এখানে ঔপন্যাসিক হিসেবে কিছু কৈফিয়ত অনিবার্য। প্রকৃতপক্ষে ঘনশ্যাম সার্বভৌম একজন ঐতিহাসিক বাস্তব চরিত্র। তিনি ছিলেন জগন্নাথ তর্ক পঞ্চাননের কনিষ্ঠ পুত্র, কৃষ্ণচন্দ্রের জ্যেষ্ঠ পুত্র। এই অলোক সামান্য পৌত্রটির প্রসঙ্গে স্বয়ং জগন্নাথ লিখে গেছেন, বাগদেবীর কৃপায় আমি তাহার প্রসাদ কিছু কিছু লাভ করিয়াছি বটে, কিন্তু পৌত্র ঘনশ্যাম যে প্রসাদ লাভ করিয়াছে তাহা আমার সৌভাগ্যকে অনায়াসে অতিক্রম করিয়া যায়। কিন্তু দুর্ভাগ্যবশত যৌবনকালে সে ঘোর উন্মাদ হইয়া যায়। অথচ সাংসদ বাঙালির চরিতাভিধান অনুসারে প্রথম সুপ্রিম কোর্ট স্থাপিত হলে জগন্নাথ তর্ক পঞ্চাননকে প্রধান পণ্ডিতের পদগ্রহণে আহ্বান করা হয়। তিনি অস্বীকৃত হলে পৌত্র ঘনশ্যাম এই পদে নিযুক্ত হন। মনে হয় কোথাও কিছু গণ্ডগোল আছে। যৌবনকালেই ঘোর উন্মাদ হয়ে গেলে জগন্নাথের শেষ জীবনে ঘনশ্যাম সুপ্রিম কোর্টের প্রধান পণ্ডিত হতে তো পারেন না। তবে এসব গবেষণা ঐতিহাসিকদের জন্য মুলতবি থাক। আমরা সাহিত্য রসের কারবারি। ইতিহাসের কাছ থেকে একটি ব্যর্থ ঘনজন্মার নামটুকু গ্রহণ করেছি মাত্র। আমাদের কল্পনায় এই ঘনশ্যাম পৃথক চরিত্র। তিনিও অসাধারণ পণ্ডিত, যৌবনেই ঘোর উন্মাদ হয়ে যান, কিন্তু তিনি মহাপণ্ডিত জগন্নাথের পৌত্র নন, ভাগিনেও। ঔপন্যাসিক কল্পিত ঘনশ্যামের পিতা অর্থাৎ জগন্নাথ তর্ক পঞ্চাননের ভগিনীপতি গঙ্গাপ্রসাদ তর্কতীর্থের ওই একটি বৃদ্ধ বয়সের সন্তান। 18 বৎসর বয়সে পুত্রের পুনরায় মস্তিষ্ক বিকৃতির লক্ষণ দেখে জগন্নাথের পরামর্শেই তিনি তড়িঘড়ি পুত্রের বিবাহ দিলেন। পাত্রী ধনির দুলালী, কুলীন এবং জগন্নাথের পৃষ্ঠপোষক যজমান। একটি বংশধরের নিতান্ত প্রয়োজন ছিল গঙ্গাপ্রসাদের। দত্তক পুত্র গ্রহণে উদ্দেশ্য সিদ্ধি হবে না। দানপত্রে দত্তক পুত্রের ব্যবস্থা নেই। হেতুটি বিচিত্র, জটিল এবং মর্মান্তিক। গঙ্গাপ্রসাদ চক্রবর্তী এক বিশাল দেবোত্তর সম্পত্তির সেবায়েত। 7 পুরুষ ধরে ওরা এই সম্পত্তি ভোগ করে আসছেন দেবতার অছি হিসেবে। বংশের আদি পুরুষ প্রায় 150 বছর পূর্বে ছিলেন নিতান্ত গরিব জমিদারের গৃহদেবতার নিত্য পূজার পুরোহিত, কিন্তু তাঁর ছিল একটি রূপসী লক্ষ্মী প্রতিমা প্রতিম সুন্দরী কন্যারত্ন সতী। তদানীন্তন জমিদার মশাই পুরোহিত কন্যার রূপগুণে মুগ্ধ হয়ে তাকে বিনা পণেই পুত্রবধূ করে ঘরে নিয়ে এসেছিলেন। নিয়তির কি নিষ্ঠুর পরিহাস! রাজসুখ সেই অনিন্দ সুন্দরী মেয়েটির ভাগ্যে লেখা নেই। সর্বাঘাতে জমিদার পুত্রের মৃত্যু হল। সদ্য বিবাহিতা স্বনামধন্যা সতী সহমরণে গেল। বধূমাতার স্মরণে জমিদার শর্ত সাপেক্ষে একটি সতী মায়ের মন্দির ও একটি তালুক চক্রবর্তী পরিবারকে দান করে যান। গোটা তালুকের আদায় থেকে রাজ সরকারের খাজনা দিয়েও প্রচুর উদ্বৃত্ত থেকে যায়। শর্তটি অকিঞ্চিতকর। আদি সতী মায়ের পদাঙ্ক অনুসরণে প্রতিটি পুরুষ বংশের জ্যেষ্ঠ পুত্রের দেহান্তে তাঁর সহধর্মিনীর ভিতর অন্তত একজনকে সহমরণে যেতে হবে। চক্রবর্তী পরিবার প্রায় ছোটখাটো একটি জমিদারি। ঘনশ্যামের পিতামহী বংশের শেষ সতী। গঙ্গা প্রসাদের দেহান্ত হলে তাঁর 2 সহধর্মিনীর মধ্যে যে কোনো একজন সহমরণে যাবেন, কিন্তু তার পরের পুরুষে ঘনশ্যাম অপুত্রক অবস্থায় লোকান্তরিত হলে চক্রবর্তী পরিবার সেবায়েতের অধিকার হারাবে। সম্পত্তি জমিদারে খাস হয়ে যাবে। জমিদার নূতন সেবায়েত নিয়োগ করবেন। মাত্র 17 বৎসর বয়সেই ঘনশ্যাম সার্বভৌম উপাধি লাভ করেছে বানেশ্বর বিদ্যা বিনোদের চতুষ্পাঠী থেকে। সে দিবারাত্র পুঁথি মুখে নিয়ে পড়ে থাকে, পাগলের মতো কিসব সাধন ভজনও করে। পিতা 14 বর্ষীয়া যে মেয়েটিকে পুত্রবধূ করে ঘরে আনলেন, ঘনশ্যাম তার প্রতি কৌতূহলী হল না আদৌ। বাস্তবে সে তখন উন্মাদ। বছর কয়েক অপেক্ষা করে পৌত্রের আগমন সম্ভাবনা না দেখতে পেয়ে গঙ্গাপ্রসাদ পুত্র ও পুত্রবধূকে নিয়ে
পুরুষোত্তম ধামে চলে যান। পুত্রবধূর সন্তান কামনায় সাড়ম্বরে পুরুষচারণাদি দৈবযজ্ঞের অনুষ্ঠান করেন। তার উপর প্রত্যাদেশ হয়, তোমার পুত্রবধূর গর্ভে এক অমূল্য রত্নপুত্র সন্তান জন্মগ্রহণ করিবে, তাহার নাম রাখিও বলভদ্র। অনুরূপ ঘটনা ঘটেছিল স্বয়ং জগন্নাথ তর্ক পঞ্চাননের ক্ষেত্রেও। প্রভেদ এই যে জগন্নাথের পিতা রুদ্রদেব তর্কবাগীশের বয়স তখন ছিল ৬৬ বৎসর, আর ঘনশ্যাম মাত্র ২২ বৎসরের যুবক। গঙ্গাপ্রসাদের স্বগ্রামে প্রত্যাবর্তনের কয়েক মাসের ভিতরেই তাঁর পুত্রবধূর গর্ভ সঞ্চারের লক্ষণ দেখা গেল। কালে তিনি নাতির মুখ দেখলেন। বলা বাহুল্য, তার নাম রাখা হল বলভদ্র চক্রবর্তী। ঘনশ্যামের মস্তিষ্ক বিকৃতির অবশ্য কোনো উন্নতি হল না। ক্রমে ক্রমে তিনি ঘোর উন্মাদ হয়ে গেলেন। শুধু কি এক বিচিত্র কারণে বছরের মধ্যে ২-৪ বার তিনি স্বাভাবিক হয়ে যান। সচরাচর পরবর্তী পূর্ণিমা পর্যন্ত তাকে সম্পূর্ণ স্বাভাবিক বলেই মনে হয়। তারপর পূর্ণিমার চাঁদ আকাশে উদিত হলেই পূর্ণচন্দ্র দর্শনে ঘনশ্যামের চিন্তার পারম্পর্য হারিয়ে যায়। আহারে রুচি থাকে না, পরিধানে থাকে না কোনো বস্ত্রখণ্ড, বাকালাপ সম্পূর্ণ বন্ধ। পদ্মাসনে বসে থাকেন প্রহরের পর প্রহর, আপন মনে বিড়বিড় করতে থাকেন। ইদানিং বছরে ৯ মাস। আজ ২০ বছর হল ঘনশ্যাম চিকিৎসার বাহিরে। ইতিমধ্যে গঙ্গাপ্রসাদ স্বর্গলাভ করেছেন। সহমরণে গেছেন ঘনশ্যামের বিমাতা। আইনত ঘনশ্যামই এখন সেবায়েত। তাঁর মোক্তারনামা নিয়ে বাস্তবে ঘনশ্যামের যুবক পুত্র বলভদ্রই এখন সতীমা তালুকের আদায়পত্র দেখে, বস্তুত তালুকদারি করে। রোগীর যাবতীয় পূর্ব ইতিহাস সম্বন্ধে অবহিত হয়ে রূপেন্দ্র এবং তাঁর গুরু এসে উপস্থিত হলেন সতীমা তালুকের মায়ের বাড়ি গাঁয়ে। এখানকার তালুকদার বাড়ি হচ্ছে চক্রবর্তী বাড়ি, জগন্নাথের বোনাই বাড়ি। ভগ্নিপতি গঙ্গাপ্রসাদ গত হয়েছেন, ভগিনীও গেছেন সহমরণে। কিন্তু ঘনশ্যামের প্রতি জগন্নাথের একটু দুর্বলতা বরাবরই আছে। আহা, কি প্রতিভার কি পরিণাম! সেদিন সকালে জগন্নাথ এলেন পালকিতে, রূপেন্দ্র অশ্বারোহণে। সংবাদ দেওয়াই ছিল। বলভদ্র আদর আপ্যায়ন করে ওদের নিয়ে গিয়ে বসালো বৈঠকখানায়, প্রণাম করল দুজনকেই। জগন্নাথ বলভদ্রকে একেবারেই পছন্দ করতেন না। বলভদ্রের পিতা সার্বভৌম, পিতামহ তর্কতীর্থ, অথচ বলভদ্র পাঠশালার চৌকাঠ ডিঙাতে পারল না। বংশের কুলাঙ্গার। বলভদ্র সে কথা জানে। তর্ক পঞ্চাননকে শ্রদ্ধা না করলেও সে ভয় করে যথেষ্ট। উপর মহলে তাঁর অগাধ প্রতিপত্তি, কোতোয়াল তাঁর ইচ্ছা মাত্র যে কোনো মানুষের হাতে মাথা কাটে। দ্বিতলের একটি কক্ষে বলভদ্র নিয়ে এলো ওদের দুজনকে। শয়নকক্ষটি বাহির থেকে অর্গলবদ্ধ ছিল। অর্গল মোচন করে ওরা তিনজনে গৃহমধ্যে প্রবেশ করলেন। কক্ষটি বৃহৎ, ঘরের এক প্রান্তে বড় পালঙ্ক, কিন্তু গৃহের একমাত্র বাসিন্দা বসে আছেন পদ্মাসনে ভূসজ্জায়, সম্পূর্ণ নগ্ন। বয়স 40-এর কাছাকাছি। এক মুখ দাড়ি গোঁফ। রুদ্ধদ্বারের অর্গল মোচন হল। ঘরে তিনজন আগন্তুক প্রবেশ করলেন, কিন্তু কক্ষের একমাত্র বাসিন্দার কোনো প্রতিক্রিয়া হলো না। তর্ক পঞ্চানন বললেন, কি, কেমন আছো ঘনশ্যাম? উন্মাদ, নির্বাক, নিষ্পন্দ। জগন্নাথ তাঁর দিকে অগ্রসর হবার উপক্রম করতেই বাধা দিল বলভদ্র। বলল, বাবামশাই মাঝে মাঝে একেবারে ক্ষেপে ওঠেন, আক্রমণ করে বসেন। ওর কাছে যাবেন না, দূর থেকে যা হয় করুন। জগন্নাথ জানতে চাইলেন, সকাল সন্ধ্যা ওকে আহার্য পানীয় দিয়ে যায় কে? শৌচাগারে নিয়ে যায়, স্নান করিয়ে দেয় কে? ছোট মা, একমাত্র তাঁকেই উনি সহ্য করেন। আমাকে অথবা বড় মাকে একেবারেই সহ্য করেন না। ঝি চাকর কেউ কাছে যেতে সাহস পায় না। রূপেন্দ্র বলে ওঠেন, সেক্ষেত্রে তোমার ছোট মাকে এখানে পাঠিয়ে দাও, আর তুমি ঘরের বাইরে যাও। ওর মেজাজটা খারাপ করতে চাই না। বলভদ্র এক কথায় মেনে নিল। তার প্রস্থানের একটু পরই একটি যুবতী আবক্ষ অবগুণ্ঠনে মুখ ঢেকে দ্বারের প্রান্তে এসে দাঁড়ালেন।
জগন্নাথ তাকে বললেন, ভিতরে এসে ছোট বৌমা, ইনি আমার একজন প্রিয় ছাত্র, বর্তমান গৌড় মণ্ডলের বিস্তৃত কীর্তি শ্রেষ্ঠ কবিরাজ। ওকে আমি নিয়ে এসেছি ঘনশ্যামের চিকিৎসার জন্য। ও যা যা জানতে চাইবে অকুণ্ঠ চিত্তে জানাবে। রূপেন্দ্র বললেন, গুরুদেব, আপনি সম্পর্কে ওর মামা শ্বশুর, ওদের দাম্পত্য জীবন সম্বন্ধে আমি হয়তো এমন কোনো প্রশ্ন। বাক্যটা শেষ হলো না। জগন্নাথ বললেন, ঠিক আছে ঠিক আছে, আমিও না হয় বাইরে যাই। রূপেন্দ্র বললেন, তাই যান। বলভদ্রকে আগলে রাখবেন, দেখবেন এই ঘরে কোনো মতেই কেউ যেন আড়ি না পাতে। জগন্নাথ প্রখর বুদ্ধিমান, গ্রীবা সঞ্চালনে সম্মতি জানিয়ে নিষ্ক্রান্ত হলেন। রূপেন্দ্র ভিতর থেকে কবাটটি অর্গলবদ্ধ করে যুবতীর দিকে ফিরে বললেন, মা, আমি চিকিৎসক, আপনার স্বামী মানসিক রোগী। আমার কাছে লজ্জা করলে তো চলবে না মা, আপনি অবগুণ্ঠন অপসারিত করুন। মেয়েটি লজ্জা পেল না, অকুণ্ঠ চিত্তে মাথার ঘোমটা কিছুটা সরিয়ে রূপেন্দ্রের চোখে চোখ রেখে তাকালো। এগিয়ে এসে রূপেন্দ্রের পদধূলি নিল। অকুতভয় এগিয়ে গিয়ে স্বামীর পদপ্রান্তেও নামিয়ে রাখল অস্পর্শিত একটি প্রণাম। ঘনশ্যাম নির্বিকার পদ্মাসনে বসে আছেন, চোখ দুটি কিন্তু খোলা, সে চোখে পাগলের ঘোলাটে দৃষ্টি। রবীন্দ্র লক্ষ্য করে দেখলেন মেয়েটির বয়স 19-20, শ্যামবর্ণা, স্বাস্থ্যবতী, পল্লী বাংলার একটি শ্যামশ্রী যেন তার কানায় কানায় ভরা তনুদেহকে ঘিরে আছে। ওর অঙ্গে আভরণ অল্প, পায়ে আলতা, সিঁথিতে সিঁদুর, কপালে টিপ, বাংলা মায়ের প্রতিমূর্তি। রূপেন্দ্র প্রশ্ন করেন, উনি তোমার সঙ্গে দুর্ব্যবহার করেন না? অজান্তেই তুমি সম্বোধন। ওর কেন যেন মনে হলো ছোট বোন কাত্যায়নীর সঙ্গে কথা বলছেন, অথবা মৃন্ময়ী কিংবা মঞ্জুরি। মাথা নেড়ে মেয়েটি জানালো, না, দুর্ব্যবহার তো করেন না, কিন্তু আদর সোহাগ নির্জন ঘরে। নিরতিশয় লজ্জায় এবার নতনেত্র হলো, জবাব দিল না। রূপেন্দ্র বললেন, তুমি যদি আমাকে সব কথা খোলে খোলে না বলো মা, তাহলে আমি ওই মানসিক রোগীর চিকিৎসা কেমন করে করব বলো? ও পাগল তো নিজে থেকে কোনো কথা বলবে না। এইমাত্র শুনলাম একমাত্র তোমাকেই সে বরদাস্ত করে, তোমার কথা শোনে, ফলে তোমাদের দাম্পত্য জীবনের সব কথা। হ্যাঁ, সব কথাই আমাকে জানতে হবে। আমি চিকিৎসক, ধন্বন্তরীর কাছে আমার প্রতিজ্ঞা করা আছে যে রোগীর গোপন কথা আমি গোপন রাখব। আমার কাছে লজ্জা করতে নেই মা। বলো, কতদিন হলো তোমাদের বিবাহ হয়েছে? গত ফাল্গুন মাসের কৃষ্ণা তৃতীয়ায়। তার মানে 13 মাস, দীর্ঘ সময়। বিবাহের সময় উনি সুস্থ ছিলেন? নেতিবাচক গ্রীবা ভঙ্গি করে মেয়েটি। রূপেন্দ্রনাথ প্রশ্ন করেন, তাহলে বিবাহের মন্ত্র উনি উচ্চারণ করলেন কেমন করে? করেননি তো? তাহলে বিবাহটা সিদ্ধ হয় কি করে? কুশণ্ডিকার প্রতিজ্ঞা মন্ত্রোচ্চারণ ব্যতিরেকে তো বিবাহ সিদ্ধ বলে গ্রাহ্য হবে না। মেয়েটি এতক্ষণ নতনেত্র জবাব দিয়ে যাচ্ছিল, এবার হঠাৎ রূপেন্দ্রের চোখে চোখ তাকিয়ে বললে, ত্রিবেণীর মহাপণ্ডিত বিধান দিলে সেই অশাস্ত্রীয় বিবাহ সিদ্ধ। অস্বীকার করবার হিম্মত কার আছে বলুন? অবাক হলেন রূপেন্দ্রনাথ। বললেন, তার মানে ওই পাগলটাকে তুমি অন্তর থেকে নিজের স্বামী বলে মানো না, যেহেতু তোমাদের বিবাহটাই অসিদ্ধ। তবে যেহেতু ত্রিবেণীর মহাপণ্ডিত নিদান হেঁকেছেন তাই। মেয়েটি বাধা দিয়ে বলল, আপনি আমার কথা কিছুই বুঝতে পারেননি। আমি মোটেই তা বলতে চাইনি। ওকে আমি স্বামী বলেই মানি, আমার পতিদেবতা বলেই মনে প্রাণে স্বীকার করি। উনি পাগল কি স্বাভাবিক, উনি কুশণ্ডিকায় কোন কোন মন্ত্র উচ্চারণ করেছেন তাতে আমার কিচ্ছু এসে যায় না। আমি নিজের বিবেকের নির্দেশে চলি। রূপেন্দ্রনাথ বললেন, তোমার কথায় আমি ক্রমেই মুগ্ধ হয়ে উঠছি মা। তুমি বসো, তোমার সঙ্গে অনেক কথা আছে। প্রথমে বলো, তোমার নামটি কি? মালতী। বাহ, সুন্দর নাম। তুমি বললে বিয়ের সময় তোমার স্বামীর মানসিক সুস্থতা ছিল না, তবে তিনি স্বাভাবিক হলেন কতদিন পরে? মালতী নতনেত্রে বললে, ওই ফাল্গুনের কৃষ্ণা ষষ্ঠী তিথিতে। বাহ, তিথিটাও তোমার মনে আছে? একটু চিন্তা করে পুনরায় বললেন, ও বুঝেছি,
তার হেতুটি কি এই যে সেটা ছিল তোমাদের ফুলশয্যার রাত, তৃতীয়া থেকে ষষ্ঠী, 3টি তিথি? মালতী আঁচল দিয়ে মুখটা ঢাকল, গ্রীবা সঞ্চালনে স্বীকার করল। কিন্তু রূপেন্দ্রনাথ অম্লান বদনে পরস্ত্রীর মণিবন্ধনটি ধরলেন। মালতী শিউরে উঠল। রূপেন্দ্র জোর করে ওর মুখ থেকে আঁচলটা সরিয়ে দিয়ে বললেন, মা বলে ডেকেছি তোমাকে, আমাকে সব কথা বলতে হবে মালতী। বলো, কতদিন তিনি সেবার সুস্থ মস্তিষ্ক ছিলেন? মালতী বললেন, পূর্ণিমা পর্যন্ত। তার মানে 25 দিন। সে তো দীর্ঘ সময়। তার মধ্যে তোমাদের ভাবসাব হয়নি? উনি তোমাকে স্ত্রী হিসেবে কি মেনে নিয়েছিলেন এই 25 দিনের ভিতর? মালতী সংকোচ করল না, বলল, জ্ঞান ফিরে আসার পর একবার মাত্র প্রশ্ন করেছিলেন, আপনি কে, এখানে কেন? তারপরেই ফুলে যাওয়া বিছানাটা দেখে বুঝতে পেরেছিলেন। বলেছিলেন, ও তোমার সঙ্গে আমার বুঝি বিয়ে হয়েছে, তোমার বুঝি আজ ফুলশয্যা? এই পর্যন্ত বলে মালতী থামল। রূপেন্দ্র বললেন, তারপর? কি তারপর? আপনি কি সব কিছুই শুনতে চান? তা কি বলা যায়? রূপেন্দ্র বললেন, না, বলা যায় না। আমি জানি, বুঝি, তা বলা যায় না, সব কথা বলা যায় না। কিন্তু রোগ নির্ণয়ের জন্য যেটুকু আমার জেনে নেওয়া দরকার সেটুকু যে আমাকে জানতেই হবে মালতী। মালতী অসহায়ের মতো তার স্বামীর দিকে তাকিয়ে দেখে। পদ্মাসনে নির্বাক বসে আছে পাগলটা। এদের কথোপকথন হয়তো ওর শ্রুতিতে প্রবেশ করছে, মস্তিষ্কে কোনো অনুরণন জাগাচ্ছে না। রূপেন্দ্র বলেন, তোমাকে বউ বলে চিনতে পারার পরে, ওটা তোমাদের ফুলশয্যা এ কথা বুঝতে পারার পরেও তোমাকে আদর সোহাগ করেননি, চুমুটুমু খাননি? দুরন্ত লজ্জায় মেয়েটি আবার দুহাতে মুখ ঢাকে। রূপেন্দ্র সহজ হবার জন্য বলেন, তোকে দেখতে ঠিক আমার ছোট বোন কাত্যায়নীর মতো। আমি কিন্তু কাতুর কাছে স্বীকার করেছিলাম যে ফুলশয্যার রাত্রেই আমি। মালতী মুখ থেকে কাঁকন পরা হাত দুটি সরালো। কৌতূহলী দুচোখ অন্যদিকে মিলে অপেক্ষা করল অসমাপ্ত বাক্যের শেষাংশ শোনার জন্য। রূপেন্দ্র নীরব আছেন দেখে ঘাড় ঘুরিয়ে আবার চোখে চোখে তাকালো। বলল, কি কথা? ওই যে কথা জিজ্ঞেস করছিলাম, চুমু খাওয়ার কথা। আবার ওর মুখটা নেমে পড়ল বুকের উপত্যকায়। রূপেন্দ্র এবার অন্য প্রসঙ্গের অবতারণা করলেন। বললেন, তোমার বিয়েতে বোধহয় বরপণ লাগেনি না? আবার চোখে চোখে তাকালো মেয়েটি। বলল, বরপণ? কি বলছেন আপনি? বলভদ্র আমার মামাকে 500 শিক্ষা টঙ্কা কন্যাপণ দিয়েছেন, তাছাড়া 50 বিঘে ধানি জমি। কেন? মামাকে কেন? তোমার বাবা? না, আমার কেউ নেই। বাবা, মা, ভাই, বোন, নিজের বলতে কেউ নেই। মামার সংসারে মানুষ হচ্ছিলাম। মামার 3টা আইবুড়ো মেয়ে, মামারা কুলীন, অনেক টাকা লাগবে, তাই তো আমি। কি জেনে বুঝে পাগলকে বিয়ে করলে? মৌনতা যদি সম্মতির লক্ষণ হয় তবে বলতে হবে মালতী অভিযোগটা স্বীকার করে নিল। রূপেন্দ্র তখন প্রশ্ন করেন, পাগলকে বিয়ে করছো শুধু এটুকুই জানতে, নাকি বিয়ের আগে তুমি জানতে অত টাকা খরচ করে বলভদ্র কেন তার বাপের বিয়ে দিয়ে আনলো? রূপেন্দ্রের চোখে চোখ রেখে মালতী বলল, জানতাম, ওর নিজের মাকে চিতানোর আগুন থেকে বাঁচাতে, না হলে সে বাড়িতে হাতছাড়া হয়ে যাবে। রূপেন্দ্র বিনা দ্বিধায় ওর শাখা পরা হাতটা চেপে ধরে বললেন, তাও যদি জানো মালতী, তাহলে কেন আমাকে সাহায্য করবে না ওই বলভদ্র আর তোমার তার মায়ের পৈশাচিক চক্রান্ত ব্যর্থ করতে? বলো, সব কথা খুলে বলো আমাকে। ঘনশ্যাম যখন স্বাভাবিক থাকেন তখন কি তোমাকে স্ত্রীর মর্যাদা দেন? তোমাকে নিয়ে বিছানায় শোন? তোমার নারী জন্ম সার্থক হয়েছে? মালতী হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেলে। রূপেন্দ্র সলজ্জে ওর হাত ছেড়ে দেন। মালতী ওপাশ ফিরে তার স্বামীর দিকে চকিত দৃকপাত করে। রূপেন্দ্রনাথ তিল মাত্র নড়াচড়া করেন না, কারণ তিনি প্রথম থেকেই এমন একটি স্থানে দণ্ডায়মান হয়েছিলেন যেখানে দাঁড়িয়ে গ্রীবা সঞ্চালন না করেও প্রাচীরে প্রলম্বিত একটি দর্পণে রোগীকে দেখা যায়। না ঘনশ্যাম, না মালতী, কেউই জানে না রূপেন্দ্র এতক্ষণ প্রশ্ন করছিলেন মালতীকে, কিন্তু লক্ষ্য করে চলেছেন সে প্রশ্নের কি প্রতিক্রিয়া হচ্ছে তার পিছন দিকে উপবিষ্ট ওই পাগলটার দর্পণ প্রতিবিম্বে।
এবারেও দেখলেন ঘনশ্যাম নায়ের ভঙ্গিতে গ্রীবা সঞ্চালন করলেন। রূপেন্দ্র স্থির সিদ্ধান্তে এলেন, বললেন, ঠিক আছে মালতী, তুমি এবার যাও, কিন্তু তুমিও দেখো কেউ যেন আড়ি না পাতে, তোমার মঙ্গলের জন্য, তোমার স্বামীর মঙ্গলের জন্য। মালতী মাথা নেড়ে সায় দিয়ে শয়নকক্ষ থেকে নিষ্ক্রান্ত হল। রূপেন্দ্র কবাটটি অর্গলবদ্ধ করে ঘনশ্যামের মুখোমুখি হলেন। ঘনশ্যাম নির্বিকার, রূপেন্দ্র উপবৃত্তিটিকে ব্যতিক্রম করে ধীরে ধীরে সম্পূর্ণ বিবস্ত্র হলেন। উদাম পাগলের অনুকরণে উদাম উলঙ্গ। ঘনশ্যাম বসেছিলেন পদ্মাসনে, উনি বসলেন বদ্ধ পদ্মাসনে। এক বদ্ধ পাগলের মুখোমুখি আর এক বদ্ধ পাগল। আজ এই পর্যন্তই রইল। নমস্কার।